বুঝতেছেন এখানে ছবি তোলা শুরু। আপনি ছবি তুলতেছেন, ছবি তোলার কে? জার্নালিস্ট। আসেন, শুনেন, একটা শুনেন, পাস করে বের হওয়ার পর আপনি কি একটা জিনিস বুঝেন? ব্যাপারটা কি বুঝেন? পড়াশোনা করছেন আপনি? আচরণ কেন করছে? তো তারপর পরিমণকে গ্রেপ্তার করলো র্যাব এবং গ্রেপ্তার করার পরে পরিমণকে গ্রেপ্তার নিয়ে ডিবি চায় নাই যে পরিমণি গ্রেপ্তার হোক। কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ভাষের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, এগুলা নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপের সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওগুলো, কথাগুলো অবশ্যই আপনার শোনার দরকার, কারণ আপনি এমন কিছু তথ্য জানতে চলেছেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাবো মূল ভিডিওতে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। দর্শক, শুরু থেকে যে শিরোনাম দেখেছেন, আমাদের দেশের যে কোঠা আন্দোলন চলতেছে এবং কোঠা আন্দোলনের যে ছাত্র রাজনীতি এবং ছাত্র আন্দোলন করতেছে, ঢাকা কলেজের কিছু ভিআইপি ছাত্ররা ছিল, ওরা কিন্তু কোঠা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ঠিক এই মুহূর্তে এক এমপির স্ত্রী ওখানে গাড়ি নিয়ে, গাড়ি বহন নিয়ে চলতেছিল, একজন উনি হয়তো কোথাও যাচ্ছিল, তো উনাকে তারা ভাবছে হয়তো যে উনাকে দেখে, ওনার গাড়ি দেখে হয়তো নাম্বার প্লেট দেখে গাড়িটা ছেড়ে দেবে। যখন গাড়িটা ছেড়ে দিচ্ছে না, মিছিলের মধ্যে পড়ে গেছে, তখন উনি বেরিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করলো একজন পুলিশ প্রধানের স্ত্রী হয়ে এবং একজন এমপির স্ত্রী হয়ে। দর্শক, উনি কিন্তু একজন প্রফেসরও, কলেজের প্রফেসরও, তা ওনার যে শিক্ষাগত যোগ্যতা এবং ওনার যে স্ট্যাটাস, উনি কিন্তু ওখানে পুরা ভ্যালুলেস করে দিয়েছে ছাত্ররা। দর্শক, কি হয়েছিল এই ঘটনাস্থলে, তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। দেখার পরে ভিডিওর শেষ অংশে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। উনি আমাদেরকে জামাত বলে গালি দিয়েছে। আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, উনি জামাত কেন বলবে? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, উনি একজন প্রফেসর মানুষ, উনি ভদ্রভাবে কথা বলবে। পোলাপানটা জামাত বলে গালি দিচ্ছে, এটা কোন ধরনের ইয়া? আমাদের যদি দুটা লোক দাঁড়ায় থাকে কোনো সমস্যা নেই। আর উনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। আচ্ছা, উনি থাকুন, এই রাস্তাটা ভাই আসুন আসুন আসুন। আচ্ছা, আপনি থাকেন, আসুন। কেউ বলে যান, কেউ বলে যায় না, কেউ বলে যান, যায় না। তারপর আমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আপনি লজিকের পিছনে গিয়ে দাঁড়ান। মনে হবে আপনি এখানে অ্যাম্বুলেন্স থেকে কল দিয়ে পাশেন যেটা দাও আমাকে। নো, আপনি ছবি তুলেছেন, আরো তুলেন, মোবাইলটা নিয়ে নাও। নো নো, আপনি গাড়িটা ঘুরে আসেন, আমি মোবাইলটা নিয়ে নিব। আমরা ইমার্জেন্সি কেস ছেড়ে দিচ্ছি, আমরা ইমার্জেন্সি কেস ছেড়ে দিচ্ছি। রেসপন্ড আমার শাশুড়িকে আমি হাসপাতালে যদি নিতে হয় তাহলে বুঝতেছেন এখানে ছবি তোলা শুরু। আপনি ছবি তুলতেছেন, ছবি তোলার কে? জার্নালিস্ট।
শুনেন শুনেন একটা জনের পাস করে বের হওয়ার পর আপনি কি একটা জিনিস বুঝেন? ব্যাপারটা কি বুঝেন? পড়াশোনা করছেন আপনি? গত 15 বছর আগে লাইসেন্স পাইছে না আমার ছিল বলে গালি দেয় আই নিউজ বিডি আই নিউজ বিডি বার্তা বাজার কি করবো তোমাদের? কোটা আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে এতে অযথা শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে বলে অসন্তোষ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বিএনপি জামাতের অত্যাচার নির্যাতনের যুগ যেন আর ফিরে না আসে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন। শাহনাজ শারমিনের প্রতিবেদন। 2002 সালে প্রতিষ্ঠার পর পার হয়েছে যুবলীগের 22 বছর। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে এই শুভেচ্ছা বিনিময়। নিজ হাতে গড়া এই সংগঠনের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুরু থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে যুব মহিলা লীগ। আর যুব মহিলা লীগ সবসময় আন্দোলনের সংগ্রামের রাজপথে ছিল। বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ভোট চুরির দায়ে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয় খালেদা জিয়াকে। 96 সালের 15 ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্ব করে বলেছিল সে ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভোট চোরদের ক্ষমতা রাখেনি। মাত্র 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 15 ফেব্রুয়ারি ওই ভোট চুরি করে ক্ষমতায় বসছিল, 30 মার্চ তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি বলেন, এতে শিক্ষার্থীদের পড়াশোনার সময় নষ্ট হচ্ছে। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যুব মহিলা লীগের নেতাকর্মীদের সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে, শাহনাজ শারমিন, 71, ঢাকা। স্মার্ট। অবশেষে ফেসে গেলে পরিমণি, আমাদের চলচ্চিত্রর নায়িকা পরিমণি। পরিমণি কিন্তু এখন আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং উনি হয়তো ফাঁসিও হয়ে যেতে পারে। দর্শক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমরা। তো আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলে যাব সেই মূল ভিডিওতে। তো আমাদের বাংলাদেশের আলোকিত পরিমণি নায়িকা পরিমণিকে চেনে না এমন কোনো বান্দা নাই, বান্দি নাই। প্রিয় দর্শক, এই পরিমণি কিন্তু দেশের বাহিরেও উনার অনেক সুনাম, কারণ উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজকর্ম করে উনি টাকা রোজগার করেছে। প্রিয় দর্শক, এই যে পরিমণি এখন যে আনার হত্যার সাথে জড়িত এবং এই কথা সোশ্যাল মিডিয়াতে ভাসতেছে, তা চলুন কি তথ্য দিচ্ছে আজকের এই ভিডিওতে পরিমণিকে নিয়ে, সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আজকে দেখি গুরুত্ব সহকারে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করতে, কারণ পরিমণির কিছু বিশেষ গোপন তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে। যদি আপনারা না দেখেন হয়তোবা মিস করবেন। প্রিয় দর্শক, পরে হয়তো আফসোস করবেন, আমাকে কিছু বলতে পারবেন না। তো চলুন সেই আলোচিত আমাদের পরিয়াপা এবং পরিমণি চলুন কি বলছে এবং কি করছে। পিএসসি কমিটি করছে, পিএসসি কমিটি, এই যে বাংলাদেশে কমিটিতে আমি ভয় পাই আরো বেশি। কমিটি করলেই মনে করলেন যে দামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো। আরে কমিটির কি কাজ? চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোররে বলবে যে 8 পয়সাতে কে চোর আছে বল। এখানে আবার বদলকার কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে একটু আস্তে, এর মানে হজম করার জন্য একটু টাইম না। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম। আজকে এইখানে যে কারণে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত।
বাংলাদেশে এখন চলতেছে। এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী, তারা ধরা পড়েছেন। সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি, কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল, যদি পার্লামেন্ট থাকতো। পার্লামেন্ট যেহেতু নাই, এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না। পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারব। এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে। এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এর মধ্যে উপসহকারীও আছেন। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে কি যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে। কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে এটা বুঝেন না, হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে। এটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই 33তম বিসিএস থেকে না 33তম বিসিএস থেকে 46 পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়ে। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা, এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয়েছে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষের, এই যে মাদারীপুর নয়, হ্যাঁ হ্যাঁ এই কালকিনি না তো আবার কালকিনির পাশে, যাক কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মনে পাস করায় নাই না, ও চাচ্ছিল করে নাই নাকি, আচ্ছা নমিনেশন পায় নাই, নির্বাচন হয় নাই। তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুব জানে হয়তো নির্বাচন হলে পাসও করে যেত। তো এখন হচ্ছে কি আমার মেইন, নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টে শরণাপন্ন হব। কারণ আমাদের তো জায়গা হচ্ছে গিয়ে হাইকোর্ট। যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয়, কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসির চেয়ারম্যান, তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা, তারা এটার সাথে জড়িত কিনা। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, এগুলা নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে,
নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একজন এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন। নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। পিএসসি কমিটি করছে, পিএসসি কমিটি, এই যে বাংলাদেশে কমিটিতে আমি ভয় পাই আরো বেশি। কমিটি করলেই মনে করলেন যে দামাচাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো। আরে কমিটির কি কাজ? চোররে চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোররে বলবে যে 8 পয়সাতে কে কে চোর আছে বল। এখানে আবার বদলকার কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারা যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে একটু আসতে, এর মানে হজম করার জন্য একটু টাইম না। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম। চেয়ারম্যান বলছে, এই চেয়ারম্যানের আন্ডারে এই ড্রাইভার ছিল না? ছিল না? সাদিক সাহেবের আন্ডারে ছিল। তাইলে তদন্ত উনারটা করুক, ওনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল কিনা এগুলা ওনারা নিজেরা কিভাবে করলো, প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয় এগুলা নিয়ে তদন্ত হোক। পিএসসি কিভাবে নিজে প্রটেক্টেড হবে এটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়াক। কিন্তু প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।